চলতি বছর শুধু ডেঙ্গুতেই ৩৭,০০০-এর মতো মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৪৫ জন। কিন্তু আমরা দেখেছি এর মধ্যে প্রায় ৭,০০০-ই শিশু কিশোর এবং শিশু কিশোরদের মধ্যে প্রাণহানি হয়েছে প্রায় ২৭ জনের। আমরা শিশু কিশোরদের ডেঙ্গু আক্রান্তের খবর এবং তাদের প্রতিকার প্রতিরোধের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের আরোগ্য নিকেতনে। আমরা আজকের বিষয় দিয়েছি শিশু কিশোরের ডেঙ্গু। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন শিশু বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক, একই বিভাগ অর্থাৎ শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরও স্বাগতম। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাই যে ৩৭,০০০ আক্রান্তের মধ্যে ৭,০০০ শিশু কিশোর আক্রান্ত হয়েছে। যদি আমরা ১৫ বছর পর্যন্ত ধরি, মানে এই সংখ্যাটিকে আপনি আসলে বেশি মনে করছেন নাকি কম মনে করছেন? মানে আক্রান্তের কথা বলছেন, মানে আক্রান্ত যেটা হয়েছে, না আমি বেশি বলছি না, বেশি বা কম কোনোটাই বলছি না, এটা মানে একেবারে জাস্টিফাইড বলবো। এই জন্যে বলছি যে ডেঙ্গু হচ্ছে এক্সপোজার, যাদের মশা, আমরা জানি যে একটা মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে। এই মশার এক্সপোজার কার কতটুকু, তো এক্সপোজারের জন্য মশা হওয়ার জন্য তো শুধু বাইরে যাওয়ার দরকার আছে এরকম তো না। যেমন ঘরের মধ্যে আমরা জানি যে ঘরের মধ্যে অন্ধকার জায়গাগুলোতে, বিশেষভাবে ড্রয়িং রুমে, এই জায়গাগুলো তো মশার কামড় হয়। তারপর মনে করেন আপনি একটা গাড়িতে যাচ্ছেন, আপনি আপনার প্রাইভেট কারে যাচ্ছেন, এখানেও আপনার ডেঙ্গু মানে মশা দিয়ে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে না, এই সংখ্যাটা অবশ্যই মানে খুব বেশিও না কমও না, একেবারে যতটুকু হওয়া দরকার শিশু কিশোরদের জন্য সংখ্যাটা ঠিকই আছে। কিন্তু স্যার, আমি একই সঙ্গে যদি মৃত্যুর খবর জানতে চাই যে ২৪৫ জনের মধ্যে 0 থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রায় ২৭ জন মারা গেছে। মানে এই সংখ্যাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন, আপনি ৭,০০০ আক্রান্তের সঙ্গে চিন্তা করে আপনি যদি দেখেন যে ২৭ জন মারা গেছে বা ২৫ জন মারা গেছে, এটা কিন্তু অনলি 0.3%-এর নিচে। আমরা এখন থেকে, যখন আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম ২০০৪ সালের দিকে, যখন ডেঙ্গু বাংলাদেশে প্রথম অ্যালার্মিং একটা সিচুয়েশন নিয়ে আসে, যখন আমরা জানতাম যে প্লাটলেট কাউন্ট কমে গেলেই ডেঙ্গুর খারাপ অবস্থা হয়ে যাবে, তখনকার কথা যদি চিন্তা করেন, সেই সময় মানুষ মনে করতো ডেঙ্গু হলেই মৃত্যু। সেই জায়গায় আপনি 3%, ১,০০০-এ ৩ জনের মৃত্যু, এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে একেবারেই সহনীয় পর্যায়ে। আমরা কোনো মৃত্যুকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি না, তবে এটা অবশ্যই সহনীয় পর্যায়ে আমি মনে করব। এখানে আমাদের ডাক্তার, আমাদের দেশ, আপনারা সবাই মিলে সবার মধ্যে যে সচেতনতা এনেছেন, এই জন্য এই ডেটটাকে এরকম রাখা হয়েছে। আমার কাছে কোনো অবস্থাতে এটা বেশি মনে হয় নাই। আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে একজন বড় মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া এবং শিশু কিশোরদের আক্রান্ত হয়, দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কী? সত্যিকার অর্থে আমরা শিশুদের সবসময় তো বলি তারা তাদের সমস্যাগুলো প্রপারলি আমাদের কাছে বলতে পারে না। তো এই জন্য যে আমরা যে একটা বড়দের ডেঙ্গু হলে তাদের মানে মাথা ব্যথা, শরীর ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা, যেগুলো আমরা, এবং এর সাথে এই জিনিসগুলো আমাদের শিশুরা ওইভাবে বলতে পারে না। এই জন্য দেখা যায় অনেক সময় আমাদের মানে অ্যাটেনশনে এটা দেরিতে আসে। এছাড়া তাদের প্রকাশগুলোর মধ্যেও আমরা দেখেছি যে শিশুদের মধ্যেও যারা অনেক খারাপ দিকে চলে যায়, তাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা বড়দের চাইতে একটু ভিন্নতর হয়। তো এইসব জিনিস বিবেচনায় দেখা গেছে যে শিশুরা কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হচ্ছে কি না, অনেক সময় এটা আমাদের যে কমিউনিটি লেভেল আমরা যেটা বলি, সেই লেভেলে সত্যিকার অর্থে ওইভাবে মানে অনেক সময় দেখা যায় এটা মিস হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু সবাইকে একটু বেশি অ্যালার্ট থাকা লাগে বাচ্চাদের ব্যাপারে। আমরা বলি যে একটু আপনার ওভার ডায়াগনোসিস, আমরা যেটা বলি যে আপনার ডায়াগনোসিস একটু, যেগুলো আমরা সিভিয়ার বা মারাত্মক ডেঙ্গু যেগুলোকে বলি, ওগুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলি যে আমরা একটু বেশি ডায়াগনোসিস করে ফেলি, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের কম ডায়াগনোসিস যেন না হয়। স্যার, শিশুদের ক্ষেত্রে ওই অ্যাটেনশনটা তো শিশুরা পরিবার থেকে মোটামুটি পায়। মনে করেন শিশুর অন্য যে কোনো কিছু হলেই তো বাবা মায়েদের মধ্যে এক ধরনের সচেতনতা, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ক্লাস অনুযায়ী কি এরকম কিছু দেখেন কিনা যে অনেক খারাপ অবস্থা কিন্তু পরিবারের লোকজন বুঝতে পারেনি? কি হয় আসলে? মাঝে মাঝে হয় আমাদের এরকম যে অনেকটা সিরিয়াস হয়ে গেছে, যখন যে ডেথগুলো বিশেষ করে আমাদের সামনে হয়েছে, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই শিশুগুলো অনেক মানে হয়তো বা কিছুটা ডায়াগনোসিসে ডিলে হয়েছে, বা ফ্যামিলির রিপোর্ট করতে দেরি করেছে, অথবা আমাদের প্রাথমিক পর্যায়ের যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তারা অনেক সময় এটা হয়তো বা তাদের জাজ করতে দেরি হয়ে গেছে। তো
তো এরকম হতে পারে, এরকম হয়, আমরা আমাদের অভিজ্ঞতা এরকম দেখা গেছে। অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে মিডফোর্টে এই বছরে শিশু কিশোরদের কেমন পেলেন, কি লক্ষণ নিয়ে আসলো, মানে পুরো সিনারিওটা যদি একটু বলেন। আমি বলবো মিটফোর্ট না, গোটা দেশের বাচ্চাদের ডেঙ্গুর প্রেজেন্টেশন আমার সহকর্মী ডক্টর মনিরুজ্জামান যেরকম বলছিলেন যে একটু ডিফারেন্ট। তো এই ডিফারেন্টের মধ্যে আমরা কেমন পাই বা কোন পেশেন্টগুলো আসে, আমি একটু যদি বলি যে ডেঙ্গুকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি। যেমন মৃদু ডেঙ্গু বা আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। মূলত আপনি যদি তিনটা কথা চিন্তা করেন, জিনিসগুলো কি, শুধু জ্বর নিয়ে আসলো, আমি পরীক্ষা করে দেখলাম দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য ডেঙ্গু, জ্বর আছে, মাথা ব্যথা আছে, পেশেন্ট বমি করছে হয়তো অল্প, সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গু। এরপরের ধাপটা যদি আপনি চিন্তা করেন, এরপরের অংশটাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার শব্দের অর্থ হলো ডেঙ্গুর, আমি একটা বেসিক জিনিস বুঝতে হবে, এটা দেশবাসীর জন্য বলি, আপনার জন্য বলি, সবার জন্যই বলছি। আমাদের একটা আগেকার গতানুগতিক ধারণা আছে, সেই গতানুগতিক ধারণাটা কি, আমরা মনে করি যে ডেঙ্গু হলে প্ল্যাটলেট কাউন্ট কমে যায় এবং প্ল্যাটলেট কাউন্ট কমে রক্তক্ষরণ হয়ে মানুষ, মানে বাচ্চা বলেন বড় বলেন সবাই খারাপ অবস্থার দিকে যায়। আসলেই সত্য কথা এটা, কিন্তু এটা ওয়ানলি আপনি যদি চিন্তা করেন 10% রোগীর ক্ষেত্রে, রিমেইনিং 90% রোগীর কিন্তু এই কারণে সমস্যা হয় না। বেসিক প্যাথোলজিটা হলো নিয়ে আসলে আগে যে হাইপটা ছিল ওইটা কিন্তু আস্তে আস্তে আবার না কমেছে। কমুক, কিন্তু কী কারণে তাহলে রোগী খারাপ হচ্ছে সেই জিনিসটা একটু বলছি। ডেঙ্গু হলে মূল যে সমস্যাটা হয়, আমাদের রক্তবাহী নালীর যে ভিতরের স্তরটা আছে, যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম, সেইটা নষ্ট হয়ে যায় এবং সেটা নষ্ট হয়ে গেলে বা ওই জায়গা দিয়ে ঠিক প্লাজমাগুলো, মানে আমাদের রক্ত রসটা বাইরে চলে আসে, বিধায় আমাদের যে নর্মাল আমাদের যে ব্লাড প্রেশার মেনটেন সেটা হয় না। এবং ব্লাড প্রেশার যত মেনটেন হবে না, তখন কি কি লক্ষণ হয় আপনি যেটা বলছিলেন একটু আগে, মূলত কয়েকটা জিনিস দেখে আমরা বলি রুগীটা খারাপ বা খারাপ হতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো পেট ব্যথা বা খুব বেশি পেট ব্যথা, বারবার বমি করা এবং রুগীর পেটে পানি এসে যাওয়া, বুকে পানি এসে যাওয়া। আর একটা জিনিস হলো ব্লাড প্রেশার কমে গিয়ে রুগী নেতিয়ে পড়া বা বাচ্চারা নেতিয়ে পড়া। এই প্রেজেন্টেশন নিয়েই আমাদের কাছে মূলত আসে। আর আপনি জানেন যে এটা একটা টারশিয়ারি লেভেল হসপিটাল, দূর দূরান্ত থেকে রুগী আসে। মূলত রুগীরা অনেক খারাপ অবস্থায় আসে, বিশেষভাবে শক নিয়ে। শক বলতে পালস, ব্লাড প্রেশার কিছু পাওয়া যাচ্ছে না, রুগী অচেতন অবস্থা আছে। এই রুগীগুলি আমাদের এখানে মূলত আসতেছে। আপনি যদি একটু যোগ করতে চান। আমরা যেটা দেখেছি যে বাচ্চাদের যে আমরা ট্রিটমেন্ট, আমরা যে চিকিৎসার জন্য যে পরিকল্পনাটা করি, সেখানে যে গাইডলাইন, আমাদের একটা ন্যাশনাল জাতীয় পর্যায়ে একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনটা সত্যিকার অর্থে করা হয়েছে কিছু আমাদের শারীরিক লক্ষণ এটার উপর নির্ভর করে। এবং স্যার যেটা বলতেছিলেন যে আমাদের যে আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি রিপোর্ট আমরা যেটা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, ওটার কিছু ফাইন্ডিংয়ের উপর নির্ভর করে আমাদের এই চিকিৎসা পরিকল্পনাটা সাজানো হয়েছে। তো প্রথমেই যেটা হয় যে আমাদের যে পালসটা ঠিকমতো করা, এটা আমরা আমাদের যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছে, দে আর ডুইং দিস ভেরি নাইসলি, তারা খুব সুন্দরভাবে করছেন। বাট যেটা হয় যে রক্তচাপ, ব্লাড প্রেশার, এইটা নির্ণয়ের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে তারা বিভিন্ন বয়সী শিশুরা আসে, তাদের বিভিন্ন রকম ফিজিক্যাল গঠন হয় এবং এগুলোর উপর দেখা গিয়েছে যে সুন্দরভাবে তাদের এই যে রক্তচাপটা মাপতে গেলে আমরা যে হাতে যে এটা বলি, এটা আমরা বলি ব্লাড প্রেশার কাফ, যে কাফটা বাঁধি, সেইটা খুব সুন্দর ফিট করা লাগে। যে এটা বিভিন্ন রকম আমাদের সাইজের আছে এবং এই সুন্দরভাবে ফিট করার পরে এবং কিভাবে বাঁধতে হয়, কিভাবে সুন্দরভাবে দেখতে হয়, এই আমি মনে করি যে সত্যিকার অর্থে আমরা তো শুধু শিশু বিশেষজ্ঞরা যে এই চিকিৎসাগুলো প্রথমে আমাদের কাছে আসছে তা না, এই সারা দেশের বিভিন্ন পর্যায়ের হেলথ কেয়ার প্রোভাইডার তাদের কাছে যাচ্ছেন। মনে করি এই জায়গাটা একটু সমস্যা হয়ে যায় যে তার যে বড় মানুষের ব্লাড প্রেশার কাউন্ট করার ক্ষেত্রেও তো আমরা দেখি যে সঠিকভাবে এটি হয় না, মেশিনের কারণে। ওইটা আমি ওইটা বলছি না, যে এটা যে বলছি যে লজিস্টিক সাপোর্ট, যেটা ওটা বড়দের মোটামুটি আমাদের একরকমের বা কাপ হলে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের একটা 1 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, একটা 50 কেজি ওজনের বাচ্চা, আবার একটা 5 কেজি 10 কেজি ওজনের বাচ্চা, তার ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে যায়। এবং এই অংশটাই যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারি, আমাদের একটা প্রথম ক্লিনিক্যাল সব লেভেলে যারা আমরা অ্যাসেস করতে পারি, অনেক সিরিয়াস সিচুয়েশন আমাদের সব ধরনের সব লেভেলের ডাক্তার নির্ণয় নাও করতে পারেন। বাট এই যে রক্তচাপ নির্ণয় করাটা, এটা তো সব লেভেলে পারতে হবে এবং সঠিক হতে হবে। তো এখানে যখন ঠিক না হয়, ঠিক কোন পর্যায়টায়, এই যে স্যার বললেন যে এখান থেকে রক্তরস আমাদের যে রক্তনালীর বাইরে গিয়ে শরীরের অন্যান্য স্পেসে চলে যাচ্ছে এবং তার ফলে এখানে রক্তচাপটা কমে যাচ্ছে, এবং তখনই মূলটা আমরা যেটা বলি যে শক,
সেই পর্যায়গুলো নির্ণয় করতে গেলে শুরুতেই আমার যে রক্তচাপটা কমে যাচ্ছে, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটা সঠিকভাবে নির্ণয় না করার ক্ষেত্রেই আমাদের রোগীরা দেখা যায় যে অনেক সময় অনেক জটিল অবস্থা নিয়ে আসে। তো এই ব্যাপারটা আমি সব লেভেলের চিকিৎসকদের বলবো, হেলথ কেয়ার প্রোভাইডারদের বলবো, এই পর্যায়ে আমার মনে হয় একটু জোর দেওয়ার প্রয়োজন আছে। এটা আমার ব্যক্তিগত মত। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে শিশুদের ডেঙ্গু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন সতর্কতাগুলো আসলে বেশি জরুরি বা যেটি আসলে উপেক্ষিত থাকছে? যে আমি ডক্টর মনির এর আগে যে কথা বললেন তার সঙ্গে একটু জিনিস অ্যাড করতে চাই। সেটা হলো, আমরা যে ডেঙ্গু ম্যানেজ করি, আমরা আগে জানতাম যে শুধু প্লাটলেট কাউন্ট দেখবো, এবং এই জায়গাটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো, মনে করেন একটা পেশেন্টের ডেঙ্গু হয়েছে, হোয়াট এভার ইট মেবি, সে অ্যাডাল্ট হতে পারে, শিশু হতে পারে, সে মনে করতেছে ডেঙ্গু শুরু হয়েছে, সে পরীক্ষা করলো NS1 পজিটিভ, তারপরে সে CBCটা দেখলো যে তার বেসিক্যালি যে প্লাটলেট কাউন্টটা ভালো আছে। তো প্লাটলেট কাউন্ট যখন ভালো আছে তখন সে মনে করছে যে আমার রুগী তো ভালো আছে, কোনো অসুবিধা নাই, সে বাসায় বসে থাকছে, এবং আবার পরের দিন করছে, দেখছে প্লাটলেট কাউন্ট ভালো আছে। আলটিমেটলি পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, যে আমরা একটু আগে আমি যে বলেছিলাম যে রক্তরস কমে যাচ্ছে, রক্তরস বেরিয়ে যাচ্ছে, যার পর ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা দেশব্যাপী জিনিসটা একটু জানান সবাইকে, জাতিকে, যে ডেঙ্গুতে মূল প্রবলেম কিন্তু প্লাটলেট কমে যাওয়া নয়। মূল প্রবলেম ডাক্তার মনির যেটা বলছিলেন, যে মূল প্রবলেমটা হল ব্লাড প্রেশার কমে গিয়ে শকে যাওয়া। তো সুতরাং ডেঙ্গু হলে কেউ দরকার হলে বাসায় একটা ডিজিটাল মেশিন হোক, বা বাচ্চাদের কাপ দিয়ে কোনো ডিজিটাল পাওয়া যায়, সে যেন অ্যাটলিস্ট মনিটর করবে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যদি বাসায় রাখতে চায়। তো এই বিষয়টার ব্যাপারে আপনাদের আমি বলি। নাম্বার 2 হলো যে শুধু প্লাটলেট না, আমরা কিন্তু WBC কাউন্ট, তারপর নিউট্রোফিল কাউন্ট, সবচেয়ে বড় হলো হেমাটোক্রিট, মানে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাওয়া, রক্তরস কমে গেলে হিমোগ্লোবিন বেড়ে যাবে। তো এইগুলো জিনিস যেহেতু বোঝে না, এই জন্যই একজন ডেঙ্গু হলেই আপনি একজন ভালো শিশু বিশেষজ্ঞ অথবা আপনি একজন মেডিসিন স্পেশালিস্ট, যে কোনো কারো কাছে যে তার শরণাপন্ন হবেন এবং সেখানে থাকবেন, যাতে আপনি খুব খারাপ অবস্থায় হসপিটালে চলে যেতে স্যার, ওই যে লক্ষণগত পার্থক্য কোন জায়গাতে বেসিকটা আসলে হয়, মানে বড়দের থেকে শিশুদের, সেটি যদি একটু পরিষ্কার করেন। লক্ষণগত পার্থক্য যেটা হচ্ছে, দুই ক্ষেত্রে আমরা দেখি, বড়দের ছোটদের হঠাৎ করে বেশি জ্বর চলে আসছে, তাই না? আর বড়রা যেমন বলতে পারে যে আমার মাথা ব্যথা হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, বাচ্চার হয়তো বা অনেক কান্না, আমরা যে বলি ইরিটেবল, মানে অস্থির, বাচ্চা খুব অস্থির হয়ে আছে, বাচ্চাকে থামানো যাচ্ছে না, তাকে মানে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে আছে, তখন আমরা ধরে নেই যে হয় তার কোথাও ব্যথা হচ্ছে, হয় তার কোনো সমস্যা হচ্ছে যেটা সে বলতে পারছে না। এই জিনিসগুলো দেখে আমাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু আর আমরা এক্ষেত্রে স্যারের সঙ্গে সুর মিলে আমি আরেকটা জিনিস বলতে চাই। স্যার যেটা বলছেন যে CBC রিপোর্টের ক্ষেত্রে, এখানে আমাদের একটা বাস্তব সমস্যা, যেটা আমি বলি, এটা আমাদের হেলথ সিস্টেমেরই আমরা একটু বলি, যে আমরা যে একটা রিপোর্ট করতে দিলাম, ধরলাম আমরা সকাল 8টায় এসেই আমরা হাসপাতালে ঢুকলাম, দেখেই বললাম যে না, এই পেশেন্টটার আমার দ্রুততার সঙ্গে একটা CBC রিপোর্ট দরকার। এই CBC রিপোর্টটা মানে পেতে গিয়ে অনেক সময় আমাদের দেখা যায় এই রিপোর্টটা আমি বিকেলে পেলাম। তাহলে কিন্তু মানে এই জায়গাটা আমাদের নজর দেওয়া দরকার। তাহলে কিন্তু আমরা হচ্ছে না, সকালে 9টার সময় তার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল, আমি যখন বিকেলবেলা একটা রিপোর্ট দেখব, তখন কিন্তু তার শারীরিক অবস্থা সেরকম আর নাই, পরিবর্তন হয়ে গেছে। এটা খুব জরুরি যে ডেঙ্গুটা যখন আমাদের এত বেশি এখন হচ্ছে, এই রিপোর্টগুলো খুব দ্রুততার সাথে, মানে সম্ভব হলে সেই রিপোর্ট সবগুলো কি সরকারি হাসপাতালে গেলে কি পাচ্ছে কিনা? আমাদের সরকারি হাসপাতালে আল্লাহর রহমতে এখন যে ব্যবস্থাপনা আছে। কিন্তু দেরিটা তাহলে কেন হচ্ছে? দেরিটা সরকারি হাসপাতালে আমরা এখন আর, আগে এটা হতো আমাদের, বিশেষ করে আমি আমার হসপিটালের কথা বলতে পারি, এখানে আমরা বিভিন্ন সময় আমাদের যারা এখানে আছেন উচ্চতর, যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, আমাদের ডাইরেক্টর স্যার আছেন বা প্রিন্সিপাল স্যার আছেন বা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার আছেন, আমরা বিভিন্ন সময় কথা বলে এই অংশটায় আমরা আল্লাহর রহমতে অনেক উন্নতি করতে পেরেছি। এখন আমরা খুব দ্রুত এবং সময়ের মধ্যে কোনো ক্ষেত্রে ওভার টেলিফোন আমরা রিপোর্টটা জেনে নিতে পারি, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, মানে আমরা রিপোর্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে যাচ্ছি, এবং এটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক হেল্প করছে। যেই কারণে আমরা দেখা গিয়েছে যে আমরা স্যার সলিমন মেডিকেল কলেজে এই যে আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি, খুব খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে গিয়েছে। কিন্তু স্যার, আমি জানতে চাচ্ছি যে শিশুরা যেহেতু বলতে পারছে না, মানে একেবারে কমন ফিচার যেগুলো মানে আছে, মানে যেটা দেখলেই অন্তত, যেমন স্যার বলছিলেন যে প্রয়োজনে ওভার ডায়াগনোসিস হোক, কোনো সমস্যা নাই, শিশু যেন বেঁচে যায় আর কি, সেক্ষেত্রে বাবা মায়েরা কি দেখলে অন্তত আর বসে থাকবে না, নিয়ে যাবে? এটা বলে দিই, এই জিনিসটা, এটা আমরা বলি যে ওয়ার্নিং সাইন, ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন। সেটার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পেশেন্টের জ্বর, প্রথম বিষয়টা হলো জ্বর, 2 নম্বরটা হলো সিজন,
আপনার জ্বর যদি মনে করেন জানুয়ারি মাসে আসে, তখন আপনি মা বাবার ওই রকম অ্যাপ্রিহেন্সিভ হবে না। তাহলে যেই সময় ডেঙ্গু হচ্ছে সেই সময় যদি কোনো বাচ্চার ডেঙ্গু হয় এবং যেই এলাকায় উনি বাস করছেন সেই এলাকা যদি ডেঙ্গু প্রবণ হয়, তাহলে আমি 3টা কথা কিন্তু বললাম, জ্বর হতে হবে এবং যে এলাকায় ডেঙ্গু হচ্ছে, মনে করেন এই সময় শরীয়তপুরে কোনো ডেঙ্গু হচ্ছে না বা নওগাঁয় কোনো ডেঙ্গু হচ্ছে না, ওই এলাকার জ্বর হলে সে প্যানিক হওয়ার কথা না, দরকার নেই, বা ওনার অ্যাপ্রিহেন্সিভ হওয়ার দরকার নেই। তাহলে জ্বর দেখবে। নাম্বার 2, কোন এলাকায় হচ্ছে, কোন সিজনে হচ্ছে। ওয়ার্নিং সাইনের মধ্যে একটা হলো পেট ব্যথা, একটা হলো বারবার বমি করা, একটা হলো অস্থির হওয়া, বাচ্চার নেতিয়ে যাওয়া, বাচ্চার কোনো জায়গা থেকে আনডিউ ব্লিডিং হওয়া, তারপরে দেখা যায় পেট বা বুকে পানি এসে যাওয়া। তাহলে এই 5টা-6টা সাইন মা বাবারা সবসময় খেয়াল করবে। যেহেতু বাচ্চাদের কাছে ব্লাড প্রেশার মনিটর করাটা সহজ না, যদি দেখে বাচ্চা অস্থির হয়ে গেছে অথবা যদি দেখে যে বাচ্চা নেতিয়ে পড়ছে, তাহলে উনি ধরেই নেবেন যে নিশ্চয়ই ব্লাড প্রেশার অথবা কমে গেছে। আমি এর সঙ্গে একটা জিনিস অথবা কোনো কথা আসবে কিনা এই জিনিসটা আপনাকে বলি, জাতির উদ্দেশ্যে বলছি। ব্লাড প্রেশার মনিটরিংয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হলো পালস প্রেশার। আমি পালস প্রেশার সম্পর্কে একটু বলি। আমাদের যে আমরা 2টা প্রেশার দেখি, আমরা বলি প্রেশার কত, বললো 120/70। আমি শুভ হয়তো আপনার প্রেশারটা দেখলাম, দেখে বললাম যে শুভ প্রেশার ভালো আছে ভাইয়া, কোনো চিন্তা নাই, প্রেশার হলো 120/70। এই উপরের প্রেশারটার নাম হলো সিস্টোলিক প্রেশার আর নিচের প্রেশারের নাম হলো ডায়াস্টোলিক প্রেশার। আর পালস প্রেশার কাকে বলে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। দ্যাট মিন 120 থেকে 70কে বিয়োগ করলে কত হচ্ছে? 50। এম আই ক্লিয়ার? জিনিসটা বোঝাতে পেরেছি? এই পালস প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মনিটর দ্য ডেঙ্গু পেশেন্ট। কেন? এই পালস প্রেশারটাকে আমরা বলি এটা অবশ্যই 30-এর উপর থাকতে হবে। কি বাচ্চা কি বড়, 30-এর উপর পালস প্রেশারটা থাকতে হবে। তাহলে আপনার যদি উপরের প্রেশারটা 120 হয়, নিচের প্রেশারটা যদি আপনি দেখেন যে 90, তাও বলবেন আপনি ভালো। নিচের উপরের প্রেশারটা 90, নিচের প্রেশারটা যদি দেখা যায় যে 60 হচ্ছে, আপনি বলবেন ভালো। কিন্তু নিচের প্রেশারটা যদি 70 হয়, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে মনে হতে পারে 90 আর 70 তো ভালোই। আর আমার দৃষ্টিতে কিন্তু তা না, আমার দৃষ্টিতে 90/60 হলে ভালো। দ্যাট মিন ইন বিটুইন দ্য প্রেশার, দুটার ডিফারেন্স প্রেশারটা অবশ্যই 30-এর উপর হতে হবে। আর যদি কোনোভাবে এটা 20-এর নিচে চলে আসে, তাহলে মারাত্মক খারাপ। আমি মনে হয় বোঝাতে পেরেছি বিষয়টা। অতএব পালস প্রেশারটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটাকে দেখতে হবে। তো বাচ্চাদের ক্ষেত্রে আবারও আমি বলছি, ওয়ার্নিং সাইন হলো জ্বরের সাথে পেট ব্যথা, মানে অনেক বেশি পেট ব্যথা, অনেক বেশি বমি করা, বাচ্চা খুবই ইরিটেবল হয়ে যাওয়া, বাচ্চা নেতিয়ে পড়া, কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, পেটে বা বুকে পানি এসে যাওয়া, এগুলো হলো ওয়ার্নিং সাইন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আমরা একটু চিকিৎসার প্রসঙ্গে আসি। যে ডায়াগনোসিস হতেই তো আসলে অনেকগুলা পদে বাধাপ্রাপ্ত হয়ে যায় শিশুরা, কারণ সবাই তো আর হাসপাতালে এসে করছে না, অনেকে ওষুধের দোকানে চলে যাচ্ছে বা নিজেরা ট্রিটমেন্ট নিচ্ছেন। চিকিৎসার ক্ষেত্রে আসলে চিকিৎসাগত পার্থক্য আসলে কি কি ডেঙ্গুর ক্ষেত্রে বড়দের এবং শিশুদের? সত্যিকার অর্থে আমরা তো সব ধরনের রুগীকে ভর্তি করতেও চাই না, করার দরকার নাই, করতে চাই না মানে করার দরকার নাই। স্যার যেটা বললেন, একজনের ডেঙ্গু খুব জ্বর, আর জ্বরটা তো আমরা প্রথম দিন দ্বিতীয় দিনেই নির্ণয় করে ফেলতে পারি ডেঙ্গুর টেস্ট করে। তো ধরলাম একজনের 2 দিনের জ্বর আছে, তার কোনো ওয়ার্নিং সাইন নাই, অন্য কোনো খারাপ কিছু নাই, আমরা তাকে বাসায় চিকিৎসা করতে বলবো। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি স্বাভাবিক খাওয়াবেন, সময় মতো জ্বরের ওষুধটা দিবেন। এবং জ্বরের ওষুধের ক্ষেত্রে খুব সতর্কতা আমরা অবলম্বন করতে বলি, যে আমাদের কোনো ক্ষেত্রে যে দ্রুত জ্বরটা কমছে না, এই জ্বরগুলো তো আমি প্যারাসিটামল ওষুধ দিচ্ছি, খুব বেশি কমে না, কিছুটা কমে একটু আরাম হয় আবার বেড়ে যায়, মানে নিয়ন্ত্রণে রাখে আর কি। নিয়ন্ত্রণে রাখাটা মানে কমানোটা কঠিন হয়ে যায়, বাবা মা অস্থির হয়ে যায়, তো মনে করে যে একদম জ্বরটা কমা লাগবে। কিন্তু তখনই কমাতে গিয়ে কখনো দেখা গিয়েছে আমাদের কোনো লেভেলের স্বাস্থ্যকর্মীরা এটা করছেন কি, কিছু ব্যথানাশক কিছু ওষুধ আছে, ব্যথা কমানোর ওষুধ, সেগুলো দিলে জ্বর দ্রুত কমে, তারা জানে এবং ওগুলোতে জ্বর কমানোর চেষ্টা করে। এই ক্ষেত্রগুলোতে আমাদের খুব সমস্যা হয়, আমরা খুব সতর্ক করে দিই যে এই কাজটা আপনি করবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাকে আমরা বলি যে যেহেতু জ্বর আছে, তাকে পানি জাতীয় খাবারটা বেশি খাবে। এবং স্যার যেটা বললেন, বারবার আমরা এটা, স্যার 2বার করে বলেছেন কথাটা, একবার করে আবার রিপিট করেছেন, যে কারণে যে ওয়ার্নিং সাইনগুলো খুব, যেগুলো আমি যদি সহজ বাংলায় সুন্দরভাবে যে কোনো পর্যায়ের বাবা মাকে, মানে আমরা তো সবার চিকিৎসক, আমরা খুব জ্ঞানী লোক, শিক্ষিত লোক, তারও চিকিৎসক, আমার একদম যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তারও চিকিৎসক। তো তাদেরকে আমরা যদি সহজভাবে বুঝিয়ে দিতে পারি যে কোন লক্ষণগুলো দেখলে আমরা মনে করব যে তার বাচ্চাটা খারাপের দিকে যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে সে হসপিটালে ফেরত আসবে, তখন কিন্তু আমাদের এই খারাপটা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং আমরা সহজে
বাচ্চাদের চিকিৎসাগুলো করে তাদেরকে নিরাপত্তা দিতে পারি। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই যে ডেঙ্গুর ক্ষেত্রে যেটি দেখা যায় যে একজন ব্যক্তি হয়তো 4বার আক্রান্ত হচ্ছে, মানে বিভিন্ন স্ট্রেন দিয়ে হচ্ছে। শিশুদের ক্ষেত্রে প্রথমবার হওয়া, দ্বিতীয়বার হওয়া, এই যে ঝুঁকিটা বাড়তে থাকে, এটার মাত্রাগুলো কিভাবে পরিলক্ষিত হয়? শুভ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলা আমি খুব জরুরি মনে করেছি যে ডেঙ্গু একটা আমি সাসপেক্ট করলে কখন পরীক্ষা করাবো, এই জিনিসটা অনেকেই সময় আমরা জানি না। আমাকে মনে রাখতে হবে ডেঙ্গু তো একটা ভাইরাস দিয়ে হয়, এবং ডেঙ্গুতে আমরা 2টা টেস্ট আমাদের দেশে করে থাকি ইউজুয়ালি, আরও অনেকগুলো টেস্ট আছে, পিসিআর করি, কিন্তু কমনলি করি আমরা 2টা টেস্ট। তার মধ্যে একটা হলো NS1 অ্যান্টিজেন দেখি, আর এরপরে আমরা দেখি IgM অ্যান্ড IgG ফর ডেঙ্গু। যখন জ্বর শুরু হলো, আমি আবার বলছি, যখন জ্বর শুরু হলো তখন থেকে প্রথম 3 দিন NS1 স্ট্রংলি পজিটিভ থাকবে। চতুর্থ দিন যেই NS1 কমতে থাকবে, পঞ্চম দিন পর্যন্ত NS1 কমে যাবে, পঞ্চম দিনের পরে NS1 থাকবে না। তাহলে আমি কি বললাম, প্রথম 3 দিনের মধ্যে আপনি টেস্ট যদি করেন তাহলে NS1 ইউজুয়ালি পজিটিভ হবে, আপনি 95% ক্ষেত্রে নিশ্চিত থাকেন। কিন্তু রুগীদের একটা কমন ধারণা আছে, জ্বর তো কেবল শুরু হলো, 3-4 দিন যাক তারপরে পরীক্ষাটা করাই, তারপর দিন পরীক্ষা করতে যে সর্বনাশটা হয়ে যায় সেটা হলো আমি কিন্তু তৃতীয় দিনের পরে NS1 পজিটিভ নাও পেতে পারি। সেই ক্ষেত্রে আমরা পজিটিভ না পেলে কি টেস্টে যাব, আমি টেস্ট করব IgM বা IgG। এই টেস্টটা ইউজুয়ালি পজিটিভ হবে 5 দিনের পরে। তাহলে আপনি দেখেন চতুর্থ দিন এবং পঞ্চম দিন এমন একটা দিন যেদিন না NS1 পজিটিভ হবে, না IgM পজিটিভ হবে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু রোগ নির্ণয় বিশাল একটা মানে গ্যাপ থেকে গেল। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, জ্বর যদি হয় আর আপনি ডেঙ্গু সাসপেক্ট করেন, ইউ শুড ডু মানে CBC অ্যান্ড NS1 ইন দ্য ফার্স্ট ডে অর সেকেন্ড ডে অর থার্ড ডে। আর যদি দেরি হয়ে যায় তাহলে 5 দিনের পরে ইন বিটুইন দ্য ডেতে আসি আমরা, তখন আমরা NS1 মানে IgM দুটোই করে দেখি, পজিটিভ হতেও পারে নাও পারে। এরপর আপনার কথা। স্যার, আমি এখানে একটু জানতে চাই যে এই যে এটা বড়দের ক্ষেত্রেও ঝামেলা হয় যে আসলে কোন দিন পরীক্ষা করবে, কোন দিন একবার আমি যা পরীক্ষা করা বললাম লাগবে। ইট ইজ মানে এটা অ্যাপ্লিকেবল ফর অল। না, কিন্তু আমি একটু অন্য বিষয় জানতে চাই যে আমরা একটা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে শুনেছি, আমি এখনো জানি না, যে সেখানে একটা কম্বো পরীক্ষা নামে একটা পরীক্ষার কথা বলা হচ্ছে, যেটি একদম সব রেজাল্ট দিয়ে দেয়। এটা কি তৃতীয় দিন না চতুর্থ দিন, এরকম কিছু শুনেছেন? আচ্ছা, আমি একটা টেস্টের নাম বলি, সেটা হলো PCR। এটা হলো PCR একটা টেস্ট আছে। PCRটা মেইনলি আমরা জেনেটিক স্টাডি করি, ওই মানে জীবাণুটা জিনটা দেখি, মানে রিপ্লিকেটিং জিনটা দেখি। মনে করেন একটু অল্প যদি থাকে ডিএনএর পোর্শন, সেটাকে বাড়ায় দেখা হয়। তো সেটা কিন্তু কোনো দিনই সম্ভব, বাট ইট ইজ কস্টলি। এই পরীক্ষাটা কিন্তু কস্টলি পরীক্ষা। আপনি যেমন আমরা মাত্র গভর্নমেন্ট লেভেলে বলে অল্প টাকায়, প্রাইভেট লেভেলেও কিন্তু 700 টাকা দিয়ে CBC এবং NS1 অথবা IgG করে ফেলতে। যেটি এর পরীক্ষা বেশি, সেটি কত টাকা, আনুমানিক কত টাকা? কোনটা? যে PCR 2,500 থেকে 3,000 টাকা। আচ্ছা, কিন্তু মানে সেটা সুবিধা কি? সেটাও সুবিধাটা হলো আপনি যে কোনো দিনই আপনি এটা পজিটিভ পাবেন। তো এটার একটা সমস্যাও আছে আবার, আপনি তো এই PCR সব ল্যাবে করতে পারবেন না। এর মানে এটা শুধু হয়তো ঢাকা শহরে কয়েকটা স্পেসিফিক ডায়াগনোস সেন্টার করতে পারবেন। আপনি যদি এর কথা পাশে আপনি নারায়ণগঞ্জে যান, ওখানে হয়তো পাবেন না। হয়তো ঢাকারই তো আমি সব সেন্টারে পাচ্ছি না। ঢাকায় সব সেন্টারে পাচ্ছেন না, অল্প কয়েকটা সেন্টার। স্যার, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে ওই যে আমরা দেখি যে দ্বিতীয়বার তৃতীয়বার যিনি আক্রান্ত হয়েছেন তিনি বেশি ঝুঁকিতে থাকেন, শিশুদের ক্ষেত্রে কি ঘটে? এটা ভালো কোশ্চেন করেছেন। আপনার প্রথম কোশ্চেন করেছিলেন আপনি যে কোন কোন জীবাণু দিয়ে বা কেমনভাবে হয়। আমাদের ডেঙ্গুর 4টা মানে ভাইরাসটা 4টা প্রজাতি আছে, ডেঙ্গু 1, 2, 3, 4। আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু 3টা আমাদের দেশে মানে এই সময় প্রিডমিনেন্ট চলছে। তাহলে ডেঙ্গু 1, আপনার ডেঙ্গু জীবনে 4বার হতে পারে আপনার সর্বোচ্চ ক্ষেত্রে। কেন? ডেঙ্গু যদি কোনো প্রজাতি দিয়ে একবার হয়, লাইফ লং এটার জন্য আপনি প্রোটেকশন পাচ্ছেন, মানে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, ইট উইল প্রোটেক্ট ইউ আপ টু দ্য এন্ড অফ ইউর লাইফ। আমি ক্লিয়ার করতে পেরেছি? যদি 1 দিয়ে আপনার হয়, সারা জীবনে আপনার 1 হওয়ার সম্ভাবনা নেই। 2 দিয়ে হয়, তারপরে সারা জীবনে আর নাই। তো তাহলে মনে করেন যে আপনার জীবনে সর্বোচ্চ ডেঙ্গু হওয়ার চান্স কিন্তু 4বার, তার বেশি না। এখন আরেকটা বিষয় আছে যে ডেঙ্গু 1 দিয়ে যদি হয় তাহলে পরবর্তীতে আপনার 1 হবে না, কিন্তু 2 দিয়ে হবে। সেটাও প্রথম মানে যখন 1 হবে তখন থেকে প্রথম 2 থেকে 3 মাস অন্য কোনো প্রজাতি দিয়েই হবে না, মানে ওই অ্যান্টিবডিটা পরে আবার হতে পারে, কিন্তু পরে হবে। এবং পরে হলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আরও খারাপ পর্যায়ে যায়, এটা হলো বিষয় যে কেন খারাপ পর্যায়ে যায়। দেখেন, একটা জিনিস বোঝেন যে আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢোকে তার এগনেস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান্টিবডি? অ্যান্টিবডি রোল হলো নেক্সট টাইমে যখন এই অর্গানিজমটা আসবে তখন তাকে সাথে সাথে সে কিল করে ফেলবে। তাহলে তো আপনার পরবর্তীতে আপনি জীবাণু ঢুকতে পারে কিন্তু জীবাণু মেরে ফেলতেছে। কিন্তু ডেঙ্গু 1 দিয়ে হলে পরবর্তীতে ডেঙ্গু 1 যদি আবার জীবাণু ঢুকে তাহলে ইট উইল কিল দ্য অর্গানিজম অফ 1। কিন্তু 2 দিয়ে যদি ঢুকে তাহলে সমস্যা হলো কি, দেখে মনে করতেছে শুভ,
কিন্তু আসলে ওটা শুভ না, ওটা মোস্তাফিজ। ও ওই শুভ মনে করে, ওই আগেকার অর্গানিজম মনে করে তাকে অ্যাটাক করছে ঠিকই, কিন্তু মারতে পারতেছে না। অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে কিন্তু যুদ্ধ। তো যুদ্ধ যদি অর্গানিজম এবং আমাদের অ্যান্টিবডির মধ্যে হয়, তাহলে শরীরের মধ্যে ইনফ্লামেটরি রিয়াকশনটা বেশি হয়, বেশি ওই যে বললাম প্লাজমা লিকেজটা বেশি হয়। এই জন্য ফার্স্ট টাইমে হওয়ার চেয়ে যদি আপনি সেকেন্ড টাইম হন, তাহলে আরও বেশি আপনার সায়েন্স সিমটমগুলো অনেক সিভিয়ার হবে এবং পেশেন্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। না, কিন্তু শিশুদের মধ্যেও কি এই দ্বিতীয়বার তৃতীয়বার হচ্ছে কিনা? সেম ডেন সেম বিষয়টা হচ্ছে? সেম। না, কিন্তু আমার এখানে জানার প্রশ্ন বা স্যারের সঙ্গে Please, আমি একটু please, কমপ্লিমেন্ট করি। স্যার বলছিলেন যেটা যে অ্যান্টিবডি শিশুদের ক্ষেত্রে, অতিরিক্ত ছোট শিশুদের ক্ষেত্রে আমরা মনে করলাম যে ছোট্ট 6 মাসের একটা শিশু, ওর তো দ্বিতীয়বার আক্রান্ত হলে খারাপ হবে, ও বুঝি খারাপ হবে না। কিন্তু ও কিন্তু যে অ্যান্টিবডিটা, যেটা মা যে আমাদের মতো এখন যেমন প্রায় সবার দেশের কোনো না কোনো ফর্মে ডেঙ্গু ইনফেকশনটা হয়ে যাচ্ছে, তো যে মায়ের শরীর থেকে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে আসলে তখন কিন্তু তার অনেক সময় দেখা যায় প্রথম আক্রান্ত হলো সেটাকে দ্বিতীয় আক্রান্তের মতো মারাত্মক আকারে দেখা যায় এবং ছোট শিশুদের খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং এটার সঙ্গে আরেকটা স্যারের সঙ্গে করে আমি আরেকটা বলছি, যেহেতু আমরা মারাত্মক ডেঙ্গু নিয়ে বেশি চিন্তিত, স্বাভাবিকভাবে ডেঙ্গু হলো ভালো হয়ে গেল, এটা তো 8-10টা ভাইরাল মানে ভাইরাস যে জ্বর হয় সেটার মতোই। কিন্তু যেগুলো আমাদের মারাত্মক হয় এগুলোর মধ্যে আমরা যেমন আগে খুব একদম কমনলি আমরা ছাত্রদের পড়াতাম, নিজেরা পড়তাম, কি হলো যে 5 দিন ধরে বেশি জ্বর থাকবে, তারপরে 2 দিন খুব জটিল। এখনও ওই ব্যাপারটা আছে যে আমাদের প্রথম জ্বরটা সেরে যাওয়ার পরে কিন্তু ডেঙ্গুটা বেশি মারাত্মক পর্যায়ে যেটা বললাম সেটা যেতে পারে। এই জন্য 5 দিন জ্বর থেকে ছেড়ে গেলে 6 নম্বর 7 নম্বর দিন আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি। মা মনে করলো যে আমার বাচ্চা তো জ্বর চলে গেছে, কাজে আমার চিন্তা নেই, আমরা এটা বারবার সতর্ক করে দিই যে আপনার বাচ্চাটা 6ষ্ঠ দিন 7ম দিনে গিয়ে খারাপ হতে পারে। কিন্তু আমরা এই গত কয়েক বছরের যে আমাদের মানে যেটা আছে অবজারভেশন, সেটাতে দেখলাম যে এখন কোনো বাচ্চা জ্বর থাকাকালীন খারাপ সময়ই আপনার মারাত্মক ডেঙ্গু হয়ে যাচ্ছে। তৃতীয় দিন, চতুর্থ দিন আমরা প্রচুর বাচ্চা পাচ্ছি যারা শক নিয়ে আসছে, মানে হেমোরেজ মানে ব্লিডিং নিয়ে আসছে। তো এই জন্য আমরা আসলে মানে নজরটা আগে যেমন দিতাম জ্বর ছাড়ার পরে বেশি খারাপ হবে, ওইটা তো আমরা রাখছি, সাথে সাথে এই দ্বিতীয় তৃতীয় দিনেও কেউ খারাপ হয়ে যাচ্ছে কিনা তখন থেকে আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন তো করছি। শিশুদের ক্ষেত্রে কি আপনারা ডেন 3 পর্যন্ত পাচ্ছেন কিনা? ডেন 3 আমরা আসলে সত্যিকার অর্থে যেটা আমরা এই মুহূর্তে আমরা যে ডায়াগনোসিস করি, আমরা যে চিকিৎসাপত্র দিই, সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিস ভাগ করতে পারি না। মানে এটা আমরা কমনলি এটা হয় না, এটা আপনার মানে গবেষণার পর্যায়ে আমাদের যে মানে সর্বোচ্চ যে কয়টা স্যাম্পল দেওয়া হয় তার মধ্যে হয়তো বলতে পারে যে ডেন 3 এর আধিক্য আছে, না, কিন্তু আপনারা এটা না, 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 বিষয়টা না, হলো একটু বিষয়টা বলি তা না। মনি হ্যাঁ, আমি। স্যার বলতে পারবে ভালো সেটা করে। হলো যে আমরা তো ডেঙ্গু আইডেন্টিফাই করছি যে ডেঙ্গু হচ্ছে কিনা, সেটা আইজিএম করলে বা মানে আমি NS1 যদি করলে, NS1 PCR করলে, করলে, হ্যাঁ। কিন্তু আমি যখন স্পেসিস আইডেন্টিফাই করব, এটার জন্য আমাদের যে রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মানে সেটি সাধারণত হাসপাতালে করা না যায় না না। না, এটা আমরা করি না। করি কিন্তু না, যে হয়ও না। সাইন সিমটম গুলো হচ্ছে তা দেখে আপনারা কি ধারণা করেন যে শিশুদের মধ্যে কোন প্রভাবটা বেশি? সাইন সিমটমের ক্ষেত্রে আবারও আমি বলি, সাইন সিমটমের ক্ষেত্রে 1, 2, 3 মানে 4 এর মধ্যে খুব বেশি বেশি পার্থক্য সিভিয়ারিটি না। আলাদা নাই, বরং আবারও মানে যে জিনিসটা সিভিয়ারিটিতে পার্থক্যতা আছে। সিভিয়ারিটির পার্থক্য, এটা স্পেসিস ওয়াইজ না, মূলত পার্থক্যটা হলো কতবার দ্বিতীয়বার হচ্ছে না আপনার তৃতীয়বার হচ্ছে, তার উপর আপনার শরীরে অ্যান্টিবডি রেসপন্সটা কেমন। যে জিনিসটা ডক্টর মনির বলছিলেন, সেই জিনিসের সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, যে আমরা কিন্তু অল্প বয়স্কদের ডেঙ্গু হলে যতটা না চিন্তিত হই, এই এজটা যদি আপনি চিন্তা করেন যে 8 বছর 9 বছর এই বয়সের বাচ্চাদের ডেঙ্গু হলে বেশি খারাপ হওয়ার সম্ভাবনাটাই হলো ইমিউনোলজিক্যাল রেসপন্স। যেমন একটা 6 মাসের বাচ্চার ডেঙ্গু যদি একবার হলো, ওর ইমিউনোলজিক্যাল রেসপন্স মানে যতটুকু হবে, একটা 7-8 বছরের বাচ্চা হলে কিন্তু ইমিউনোলজিক্যাল রেসপন্স তার চেয়ে অনেক বেশি হবে। এবং তার যত ইমিউনোলজিক্যাল রেসপন্স, আমি বললাম ইমিউনোলজিক্যাল রেসপন্স মানে হলো যুদ্ধ একটা, তো যত বেশি হবে তত কিন্তু আপনার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হবে, তত বেশি ইনফ্ল্যামেটরি রেসপন্সটা বেশি হবে, তত বেশি দেখা যাচ্ছে পেশেন্ট শকে যাবে। কিন্তু স্যার মানে শিশুরা সেই ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকছে না, কারণ হচ্ছে যে আপনি লাইফ টাইমে হয়তো 27 বছরে প্রথমবার আক্রান্ত হলেন, কথার কথা 40 বছরে হলেন, কিন্তু একটা শিশু তো মানে জন্মের পরে বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছরে যে আক্রান্ত হয়ে গেল, তার তো লাইফটা পড়ে আছে, সে কি বেশি ভালনারেবল কিনা আমি সেটা ডেফিনেটলি আপনার কথাটা অবশ্যই সত্য, যে একটা মানুষ যদি দেখা গেল যে 27 বছর বয়স হয়েছে, তার আর ডেঙ্গু নাও হতে পারে, আর একটা বাচ্চা যদি 2 বছর বয়সে ডেঙ্গু হতে পারে, সে তো আরও 25 বছর বেশি সময় হায়াত পাচ্ছে, তার তো বেশি হওয়ার সম্ভাবনা একটু বেশি। আমি একটু চিকিৎসা নিয়ে জানতে চাই যে একটা আইডিয়াল ট্রিটমেন্ট কি, মানে একটি বয়স ভেদে সেটি শিশু বা কিশোরের মধ্যে অনেক পার্থক্য আছে কিনা, কি সাজেস্ট এটা করেন আপনারা? আসলে আমাদের নির্ভর করে যে কতটা মারাত্মকভাবে সে আমাদের কাছে আসলো,
সাধারণভাবে মানে আমাদের যেটা ডেঙ্গু হলো, ডেঙ্গু ডায়াগনোসিস হলো, আমাদের পালস, তারপরে যেটা বলছি আমরা রক্তচাপ, এগুলো আমাদের ভালো আছে, বাচ্চার মানে কোনো জটিলতা নাই, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনি প্যারাসিটামল, নাথিং এলস, মানে প্যারাসিটামল বাইরে কিছু দেওয়া দরকার নেই। প্যারাসিটামল দিয়ে আপনি জ্বর কমানো, কিছু ব্যথা থাকলে এটা কমানোর চেষ্টা করবেন, ফ্লুইড সে বেশি খাবে। কিন্তু যখনই দেখা গেল যে আমাদের শকে চলে গেল, তখন এটা সময় মতো নির্ণয় করা এবং আমরা খুব জরুরি ভিত্তিতে তখন আমরা এটা চিকিৎসা করার চেষ্টা করি। এবং আমরা সাধারণভাবে খুব দামি কোনো যে হবে আমাদের খুব দামি আমাদের স্যালাইন লাগবে, আমরা যেমন এটা সাধারণরা নাও বুঝতে পারেন যে আমরা বলি ক্রিস্টালয়েড, কলয়েডাল ফ্লুইডগুলোর দাম বেশি। ক্রিস্টালয়েড ফ্লুইড সিম্পল, আমরা যেমন 5% ডিএনএস এখন বুঝে, অনেকেই বুঝে যে পানি, গ্লুকোজ এবং লবণের মধ্যে আছে, হ্যাঁ, এটা যেটা প্রপার সেটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা চিকিৎসা করতে পারি এবং অধিকাংশ ক্ষেত্রে এটাতে আমাদের সুন্দরভাবে চিকিৎসা হয়ে যায় খুব কম খরচে। আর খুব জটিল কন্ডিশন হলে, এটা আমার মনে হয় সাধারণ আলোচনার জন্য একটু জটিল দিকে যাচ্ছে, যে কখনো দেখা যায় যে কোনোভাবেই আমরা এই রক্তচাপটা বাড়াতে পারছি না, বা রক্তচাপ বাড়ালে আবার কমে যাচ্ছে, তারপরে দেখা যায় রোগীর আমার কোনো রক্তক্ষরণ হচ্ছে, তখন দেখা যায় যে আমাদের যেটা আমরা একটু অন্য ফ্লুইড যেগুলো আছে, কলয়েড ফ্লুইড বলি, ওগুলো আমরা দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে রক্তের দরকার হয় এবং খুব রেয়ারলি মানে খুব কম ক্ষেত্রে আমাদের, স্যার যেটা বলছিলেন যে প্ল্যাটলেটের দিকে মানুষে আমাদের নজর থাকে। আগে আমরা ডেঙ্গু হলেই প্ল্যাটলেট কিছুটা কমে গেলেই মনে করতাম যে না, আমার এখনই প্ল্যাটলেট দেওয়া দরকার, সেটা খুব কম ক্ষেত্রে আমাদের। আচ্ছা, আমি স্যার অন্য একটি বিষয় জানতে চাই যে 2 বছর পর্যন্ত আমরা যে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য বলি, যদিও এটার পার্সেন্টেজ কমে যাচ্ছে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে হতচকিত হয়ে বাবা মারা আসলে মায়ের বুকের দুধের বাইরে অন্য কিছু খাওয়ায় কিনা, খাওয়াতে পারবে কিনা, খাবার দাবারের নিয়ম কানুনটা আসলে কি হবে? শুভ, আমি একটু সময় নিতে চাই। ডক্টর মনিরকে যে প্রশ্নটা করেছিলেন আপনি, তার একটা জায়গা আমি কমপ্লিমেন্ট করতে চাই। আপনি জানতে চেয়েছিলেন এটা গ্ল্যান্স ট্রিটমেন্টটা আলাদা কিনা, সেই বিষয়টা আমি একটু বলি। প্রথম বিষয় হলো, ডেঙ্গুতে মূল জিনিসটা যেটা হয়, আমি আবারও বলেছি যে সবচেয়ে ডিভাস্টেটিং যে জিনিসটা, সেটা হলো প্লাজমা লিকেজ, ব্লাড প্রেশার কমে যাওয়া। এই জন্য ডেঙ্গু হলে আমরা প্যারাসিটামলের পাশাপাশি মূলত বলি যে আপনি ফ্লুইড বেশি বেশি খাওয়ান এনশিওর করবেন। সেটা যে কোনো ধরনের ফ্লুইড হতে পারে, এটা আপনি জুসের কথা বলেন, আপনি যদি মানে একটা যে কোনো লিকুইড খাবার দিতে বাড়াতে পারেন। আর যদি এর পরবর্তীতে যে জিনিসটা হয়, সেটা হলো যদি শকে চলে যায় পেশেন্ট, তখন আমরা আবার শকে না গেলেও তার ওয়ার্নিং সাইন থাকলে আমরা ফ্লুইড দিয়ে দিই। এই ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে একটু পার্থক্য, বড়দের ক্ষেত্রে তো আমরা বলে দিই যে 1500 ml দেবো, আর আমাদের ক্ষেত্রে আমরা বলে দিই যে আমরা পার কেজি বডি ওয়েট, যেমন আমরা যদি প্রথম শুরু করবো 3 ml পার কেজি বডি ওয়েট, তার চেয়ে একটু খারাপ হলে 6 ml পার কেজি বডি ওয়েট, এরকমভাবে আমরা পার কেজি বডি ওয়েট হিসাবে ফ্লুইডটা নির্ধারণ করি। এইটুকুই পার্থক্য। এরপরে চলে আসি আমরা যে মায়ের বুকে দুধ খাওয়ানোর জন্য। দেখেন, বিশ্বব্যাপী অনেকগুলো ট্রায়াল হয়েছে যেখানে আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নামে একটা কথা আছে, সেটা মনে হয় আপনারাও শুনেছেন। সেটা হলো আপ টু দ্য 6 month মেডিকেশন বাদ দিয়ে অন্য কোনো কিছু আপনি খাওয়াতে পারবেন না মায়ের বুকের দুধের পাশাপাশি। ইভেন আমরা যে জন্মের পর একটু মধু বা অন্য কিছু দেওয়ার একটা প্রবণতা আছে, সেটাও দেওয়া যাবে না। তাহলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা বুঝি প্রথম 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে। নাম্বার 2 হলো, এরপরে যখন 6 মাস পার হয়ে যাবে, তখন আমরা কমপ্লিমেন্টারি ফুড মানে খাবার দেবো, মানে সহায়ক, এর সঙ্গে আরও বাড়তি খাবার দেবো। তো যদি বুকের দুধ খায় 2 বছর পর্যন্ত, তখন বুকের দুধের পাশাপাশি আর 3 বার বাড়তি খাবারটা দেবো। কোনো কারণে যদি বুকের দুধ না খায় বাচ্চাটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 5 বার খাবার দেবো। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। জি জি জি। এখন আমি বলতেছি অ্যাডভান্টেজ অফ দ্য ব্রেস্ট ফিডিং, এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে এই যে বুকের দুধ 6 মাস এবং 2 বছরের যেটি কথা বলছেন, এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হলে তার খাবার দাবারে কোনো পরিবর্তন হবে কিনা, মানে সে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাবে না? আবারও আসি যে বুকের দুধ না খাওয়ানোর জন্য স্পেসিফিক কিছু কারণ আছে, এটা আমাদের একেবারে স্বীকৃত কারণ। যেমন মনে করেন যে মা সাইকিয়াট্রিক ইলনেসে ভুগতেছে। স্যার, আমি ওদিকে যেতে চাচ্ছি না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2 বছরের মধ্যে, তার খাবার দাবারের মধ্যে মায়ের বুকের দুধের পাশাপাশি কি সে অন্য কিছু খাওয়াবে, নাকি মায়ের বুকের দুধ দিয়ে সবকিছু কাভার হবে? না, আমি তো বললাম যে আপনার খাবারের সময় যে আপনি মায়ের বুকের দুধ তো 6 মাস পর্যন্ত শুধু যথেষ্ট। 6 মাসের মধ্যে ডেঙ্গু হলে শুধু 6 মাস বুকের দুধ দিবে, মানে বাড়তি কিছু। আর বাকি 1.5 বছরের জন্য, বাকি 1.5 বছর মানে 6 months to up to 2 years, এই সময় হলে স্বাভাবিক যে খাবার খাওয়াচ্ছে তার সঙ্গে তো আমি বলেছি সবার জন্য একটা জেনারেল রুল, বেশি বেশি তরল খাবার খাওয়াবে। তরল খাবার খাবে, সেটি বড়দের মতো করে। বড়দের মতো। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।
ডাক্তার মনিরুজ্জামান, এই জায়গাতে যে অপচিকিৎসাগুলো হচ্ছে আপনারা দেখেন, বা দেরি হয়েছে, বা ওষুধের দোকানে গেছে, বা নিজেরা নিজেরা ডিল করবার চেষ্টা করেছে, কোন কোন ভুলগুলো আসলে মায়েরা করছেন বা অভিভাবকেরা করছেন? সত্যিকার অর্থে ভুল বলতে আমাদের মায়েরা তো বাচ্চাদের আপনি আগে মানে একটা হচ্ছে ভুল করছে বাবা মায়েরা, আর একটা অপচিকিৎসা করছে কোনো একটা গ্রুপ, হয়তো সেটা কি করছে? আসলে অপচিকিৎসার মধ্যে যেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমরা জ্বর হলো বিশেষ করে আমরা খুব সতর্কতা অবলম্বন করি, অন্য সময় যতটুকুন করি তার সাথে এই সময়টাতে যখন আমাদের ডেঙ্গু সারা দেশ জুড়ে অনেক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসছে আমরা পাচ্ছি, তখন অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা বারবার বলি এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন প্রচারণা এটা বলা হয় যে আপনারা জ্বর কমানোর জন্য এই প্যারাসিটামল সিরাপ হোক, ট্যাবলেট হোক বা সাপোজিটরি হোক, এ আকারে দিলে আমরা কোনো অসুবিধা মনে করি না। কিন্তু এর বাইরে অন্য যেসব ওষুধ আছে জ্বর কমানোর, ওগুলো সব কিছু আমরা না দেওয়ার কথা বলি এবং এটা একটা মানে খুব জরুরি ব্যাপার হয়। আর যেটা হয় যে আমরা সচেতনতা যদি আমরা খুব বাড়াতে পারি, যে আমরা যেই মারাত্মক ডেঙ্গুর বা ওয়ার্নিং সাইন্স আর যেটা বলছে যে সতর্কতার যেসব লক্ষণ আছে, সেগুলো যদি আমরা খুব মা বাবাকে বোঝাতে পারি, তাহলে ওই অংশটা আমাদের মারাত্মক কোনো লক্ষণ বা আমাদের যেটা বলছে ওয়ার্নিং সাইন, সতর্কতার কোনগুলি দেখে আমরা সতর্ক হব, ওই জিনিসগুলো মা যদি বুঝতে পারে, তাহলে মনে হয় যে আমাদের যে অপচিকিৎসা যেটা বলি বা সময় মতো উপস্থিত হওয়া বলি, এটা আমরা অনেকটা কমাতে পারি। আর সাধারণভাবে তো আমরা মানে বলি যে এই ধরনের জটিল রোগীদের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে আমরা অতিরিক্ত আমরা বই পড়তে যতই বলি যে না এরকম এরকম হলে আমরা বাসায় পাঠিয়ে দিব, কিন্তু দেখি একটা মা খুব মানে চিন্তিত আছে, বা আমরা দেখা যায় কোনো কারোর মধ্যে একটু মানে প্লাস মাইনাস হচ্ছে যে না এটাকে আমাকে খারাপ মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ওভার ডায়াগনোসিসের দিকে আমরা যাওয়ার চেষ্টা করি, বাট নেভার আন্ডার ডায়াগনোসিস আমরা অ্যাডমিট করি না। স্যার, কোমরবিড কন্ডিশন যেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মৃত্যুর ক্ষেত্রে আর কি, শিশুদের ক্ষেত্রে তাই কিনা, বা যারা মারা যাচ্ছে বা আপনাদের সামনে যারা দেখেছেন তাদের অন্যান্য কি সমস্যা ছিল? না, আসলে কোমরবিড জিনিসটা কি একটু বলি জাতির উদ্দেশ্যে। কোমরবিড হলো যে একটা অসুখ আছে, মনে করেন এখন ডেঙ্গু হলো, এই ভদ্রলোকের অ্যাজমা আছে, এই ভদ্রলোকের ডায়াবেটিস আছে, এই ভদ্রলোকের হাইপারটেনশন আছে, সেগুলোকে আমরা কোমরবিড কন্ডিশন বলি। অ্যাডাল্টদের ক্ষেত্রে যেরকমভাবে কোমরবিড ডিজিজ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কোমরবিড ডিজিজের পরিমাণ তো ক্রনিক ইলনেসের পরিমাণ তো ডেফিনেটলি কম। তারপরও কিছু কিছু অসুখ আছে যেই অসুখগুলো থাকলে আমরা অবশ্যই বেশি সতর্ক হই ডেঙ্গুর ক্ষেত্রে। যেমন সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হার্টের একটা অসুখ যেখানে রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং পাশাপাশি কম থাকার কারণে তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেশি থাকে। তো আমি বললাম যে এখানে হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকার কারণে মানে বেশি হয়ে যাচ্ছে ডেঙ্গুতে। তো এরকম যদি একটা কোমরবিড কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে আমি আলাদা বাচ্চাদের জন্য আলাদা অ্যাটেনশন নেব। বাচ্চাদের ক্ষেত্রেও ডায়াবেটিস হয়। এখন একটা বাচ্চার ডায়াবেটিসের পেশেন্ট আমি জানি ইনসুলিন পায়, তার ক্ষেত্রে আমি বলবো একটা বাচ্চার ক্রনিক হেপাটাইটিস আছে, সেই বাচ্চাটার ক্ষেত্রে আমি আলাদা মেজার নেব। তো মনে করেন একটা বাচ্চা নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড পাচ্ছে, তখন এই বাচ্চারা কোমরবিড কন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই আমি আলাদা স্পেশাল একটা অ্যাটেনশন নেব। আর মনিরুজ্জামানকে আপনি যে প্রশ্ন করেছিলেন তার একটা জায়গা আমি একটু করতে চাই যে অপচিকিৎসা দুইটা জায়গা আমি মনে রাখতে হবে। একটা হলো মনিরুজ্জামান বলেছেন যে বিভিন্ন ব্যথানাশক, আমি নামটা ধরেই বলি, সেটা হলো যে ডাইক্লোফেনসাপ, মানে আমরা বলি ডাইক্লোফেনাক, বা যদি আপনি ভল্টালিন নামে পাওয়া যায়, ক্লোফেনাক নামে পাওয়া যায়, ডাইক্লোফেন নামে পাওয়া যায়, এই সাপোজিটরিগুলো জ্বর কমানোর জন্য একটা অব্যর্থ ওষুধ, দিলেই জ্বর কমে যায়। কিন্তু মনে রাখতে হবে যে ডেঙ্গুর ক্ষেত্রে এটা দিলে আপনি ডেথকে আরও মানে ত্বরান্বিত করবেন বা ডেথকে কাছাকাছি ডাকবেন। কোনো অবস্থাতেই জ্বর এই সিজনে যদি ডেঙ্গু হোক আর না হোক, ফার্মেসিতে বা কোনো মা বাবারাও যেন কোনো অবস্থাতেই ডাইক্লোফেন সাপোজিটরি ব্যবহার না করে, এটা একটা জায়গা। আর একটা জায়গা হলো ডেঙ্গু হওয়ার পর আমি প্রথমেই বলেছি বসে থাকা, উনি শুধু প্লাটলেট কাউন্ট প্রতিদিন দেখছে। এই দুইটা গ্রুপই আমাদের অপচিকিৎসা বলেন, অসচেতনতা বলেন, এই দুইটা জায়গা যদি আমি একটু মানে অ্যাড্রেস করতে পারি তাহলে আমার মনে হয় মর্টালিটি মরবিডিটি কমবে। ধন্যবাদ। আর ডাক্তার মনিরুজ্জামান ভূঁইয়া, একটা রোগীর আসলে সুস্থ হতে শিশু কিশোরদের ক্ষেত্রে মানে এই টাইম ডিউরেশনটা আসলে কীরকম? তো ডেঙ্গুতে আমি তো বলেছি যদি সাধারণভাবে যেই এগুলো হয় প্রেজেন্টেশনগুলো হয়, এগুলো আমাদের 5 দিনের মতো করে জ্বরটা থাকে। এরপরে জ্বরের পরের 2 দিন আমাদের কিন্তু মারাত্মক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। এই জন্য সাধারণত আমরা যেই রোগীগুলোকে ভর্তি রাখি তাদের জ্বর ছেড়ে যাওয়ার পরেও আমরা কমপক্ষে 48 ঘন্টা 2 দিন আমরা তাদেরকে অবজারভেশনে রাখি। এরপরেও 2-1 দিন দেখা যায় রোগীর একটু যেটা আছে রুচি, বাচ্চার খাবার রুচি, এগুলো কিছুটা কম থাকে। এগুলো সব কিছু মিলে ফিরে আসতে
মোটামুটি 10 দিন পরে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো আমরা জ্বর সম্পূর্ণ ছেড়ে যাওয়ার পরে 2 দিন দেখি, তার সাথে আমরা যে রক্তের যে আমরা বলেছি আগেই বারবার যে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, ওইটা আমরা একটা গাইডলাইন হিসেবে আমরা ওখানে কিছু জিনিস দেখি। যেখানে হেমাটোক্রিটটা স্যার বলেছেন যে এটা আমাদের বেশ পার্থক্য হয়, ওটা আমাদের স্বাভাবিক পর্যায়ে আসে। এবং প্লেটলেটের ক্ষেত্রে আমরা একটা প্রগনোস্টিক গাইডলাইন হিসেবে এটাকে আমরা মানে ব্যবহার করি। দেখা যায় এই ক্ষেত্রে দেখা যায় যখনই প্লেটলেটটা কমে গেল, ধরেন একজনের 20,000 হয়ে গেল, তখন আমরা চাই এইটা বাড়বে, বেড়ে 50,000-এর উপরে চলে গেল, 2 দিন জ্বর ছেড়ে গেল। আমরা এইসব ক্ষেত্রে সাধারণত অন্য কোনো জটিলতা না থাকলে আমরা মা বাবাকে বাসায় চলে যেতে বলি এবং সাধারণত ধরে নেই যে তার আর বড় ধরনের কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ। স্যারের কাছে একটু জানতে চাইবো যে শিশুদের এই ডেঙ্গুর চিকিৎসা কারা কারা দিচ্ছে, শিশু বিশেষজ্ঞ ছাড়াও অন্য কেউ আসলে দেন কিনা, বা প্রত্যন্ত অঞ্চলে আসলে কি ঘটে, মানে তাদেরকে কোনো একটা প্রশিক্ষণের আওতায় আনতে বা তাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে, মানে আপনারা আসলে কি করেন? কোনো সোসাইটি বা কোনো মাধ্যমে কি এরকম বার্তা পৌঁছে দেওয়া যায়, বা একটা কমিউনিটি হেলথ ক্লিনিকেও তো একটা বাচ্চা আসতে পারে? আপনি ভালো প্রশ্ন করেছেন। আমাদের ডেঙ্গু গোটা দেশব্যাপী শুধু শিশু বিশেষজ্ঞরা বা মেডিসিন বিশেষজ্ঞরা ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছেন না, দেশব্যাপী সকল রেজিস্টার্ড ডাক্তাররা ডেঙ্গু চিকিৎসার সঙ্গে ইনভলভ, এবং তার জন্য আমরা ন্যাশনাল পর্যায়ে একটা গাইডলাইন করেছি। তারপরে এর পাশাপাশি পকেট গাইডলাইন আছে, মানে আরও ছোট করে কিছু আছে, যেমন তার মধ্যে বেশি নির্দেশিকা নাই, অল্প কিছু মনে করেন যে আপনি কয়েকটা জিনিস যদি পড়ে, মানে ডাক্তাররা, সব ডাক্তারদের মধ্যে আমরা এই মেসেজটা ভেন্টিলেট করে দিই যে ডেঙ্গু কী কী স্ট্রেন দিয়ে হচ্ছে, ডেঙ্গু কোন মানে হলে ডেঙ্গুর লক্ষণগুলো কী, ডেঙ্গুর কী কী ইনভেস্টিগেশন করতে হবে, কোন ইনভেস্টিগেশন কী মানে কোন দিনে করতে হবে, কোন অবস্থা হলে কতটুকু ফ্লুইড দিতে হবে, এর জন্য একটা গাইডলাইন আছে। এবং এই গাইডলাইনটা প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা সাবসেন্টারে, সব জায়গায় সরবরাহ করা আছে। সব জায়গায় এমবিবিএস ডাক্তাররা, মেডিকেল অফিসার থেকে শুরু করে প্রফেসর, সবাই গাইডলাইন ফলো করছেন এবং এইভাবেই চিকিৎসা দিচ্ছেন। তো শুধু যদি এই গাইডলাইন ফলো করে চিকিৎসা করা হয়, তাহলে একটা উপজেলায় যে চিকিৎসা হবে, আপনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও সেম চিকিৎসা দিতে পারবেন। চলে আসি কমিউনিটি ক্লিনিকের ক্ষেত্রে। না, কমিউনিটি ক্লিনিকের ক্ষেত্রে ডেঙ্গু হওয়াটার ক্ষেত্রে পরীক্ষা যদি করে উনি দেখেন, উনি আর চিকিৎসা করবেন না। উনি ডেফিনেটলি যে কোনো একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে পাঠাবেন, যিনি এটার বিশেষভাবে পেশেন্টটাকে মনিটর করাটা বুঝবেন। আমি মনিরুজ্জামানের সঙ্গে একটু কমপ্লিমেন্ট করি। আপনি জানতে চেয়েছিলেন কয়েকদিনে ভালো হয়। আমি যদি স্টেজ করি, তাহলে ডেঙ্গুর জ্বরটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করি। প্রথম ধাপটার নাম হলো ফেব্রাইল ফেজ, মানে জ্বরের অংশ। এর পরের অংশটার নাম হলো ক্রিটিক্যাল ফেজ, মানে ক্রিটিক্যাল ফেজ মানে এই সময়টা খারাপ হওয়ার অংশ। এর পরের অংশটার নাম হলো রিকভারি ফেজ, মানে উন্নতির দিকে অংশ। তো প্রথম 3 দিন থাকে জ্বর, এই 3 দিন পেশেন্ট খারাপ হয় না। চতুর্থ এবং পঞ্চম দিন অর অনওয়ার্ড, এই যে কোনো সময়ের মধ্যে রোগীর ব্লাড প্রেশার কমে যাওয়া, রক্তক্ষরণ হওয়া, এই জটিলতাগুলো আসতে পারে। এরপরে এই সময়টা যদি পার হয়ে যায়, পঞ্চম দিন পার হয়ে যায়, তারপরে দেখা যায় আস্তে আস্তে রোগী ভালোর দিকে যায়। তো এখন মনে করেন কারো প্রথম 2 দিন মাত্র জ্বর ছিল বা 3 দিন জ্বর ছিল, আপনি তো খুশি হয়ে গেলেন যে রোগীর আর সমস্যা নেই, কিন্তু না, ও কিন্তু ক্রিটিক্যাল ফেজে যে পড়তেছে চতুর্থ দিনে। সুতরাং চতুর্থ দিন থেকে শুরু করে পঞ্চম অথবা ষষ্ঠ দিন জ্বর শুরু থেকে, এই সময়টা কিন্তু ভালনারেবল সময়। অতএব জ্বর থাকুক আর না থাকুক, এই সময়টার ব্যাপারে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। স্যার ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে রাষ্ট্রের বা স্বাস্থ্য বিভাগের, মানে শিশু কিশোর বা এই বয়সীদের ডেঙ্গুতে আক্রান্ত হবার ক্ষেত্রে কি বিশেষ কোনো নজরদারি কি আছে, নাকি এটা অ্যাজ ইউজুয়াল সবার যা চলছে তাই চলছে? না, বিশেষ নজরদারি তো আমরা নিচ্ছি। আমরা যখন স্থান কাল পাত্র বুঝি, বিশেষ নজরদারি তো গোটা ডেঙ্গুর ক্ষেত্রে নেওয়া হচ্ছে আর কি, কিন্তু শিশুরা আলাদা কোনো প্রায়োরিটি পাচ্ছে কিনা? আসলে কি ন্যাশনাল গাইডলাইনে আমরা আলাদা কোনো প্রায়োরিটি দিচ্ছি কথা বলি নাই, কিন্তু বাস্তবে শিশু বিভাগে কাজ করার উপলক্ষে বা শিশুদের কাজ করার মানে পক্ষে আমরা বলছি অবশ্যই আমরা একটু আলাদা নজরদারি দিচ্ছি। যেমন একটা বড় পেশেন্টদের জ্বর হলে কিন্তু সব পেশেন্টকে আমরা ডেঙ্গু পরীক্ষা করান না, হতো বা দেখা যায় যে ঠিক আছে 2-1 দিন প্যারাসিটামল খেলেন, যেহেতু অন্য লক্ষণগুলো আসেনি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা নজরদারি অবশ্যই একটু বেশি দিচ্ছি। যে জায়গায় ডেঙ্গু প্রবণ এলাকায় জ্বর হলেই আমাদের রোগীকে কনভিন্স করছি, মা আপনি একটু সিবিসি মানে পাশাপাশি একটু NS1টা করে ফেলেন, যাতে ডেঙ্গুটা প্রথম দিকে আইডেন্টিফাই হয়ে গেলে যাতে জটিলতার দিকে যাওয়ার আগে আমরা চিকিৎসা ব্যবস্থা নিতে পারি। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা আলাদা নজরদারি দিচ্ছি। স্যার কাছে জানতে চাই যে
যেমন ডেঙ্গু চিকনগুনিয়া খুবই কাছাকাছি, শিশুদের ক্ষেত্রে কি চিকনগুনিয়া হয় বা এরকম কোনো পান কিনা, বা এটার বিষয়ে যদি হয় যে শিশুদের ক্ষেত্রে আমরা চিকুনগুনিয়া পাচ্ছি, যেগুলোর ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে না প্রায় কাছাকাছি লক্ষণিত হয়, এগুলো থাকে। সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের সন্দেহ হচ্ছে, আমরা বাচ্চাদের মানে ক্ষেত্রেও পেয়েছেন কিনা এখনো পাওয়া যাচ্ছে এরকম? পাওয়া গিয়েছে। পাওয়া যাচ্ছে। এই সিজনে আমরা পাচ্ছি, আমরা পেয়েছি। আচ্ছা, স্যার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে ডেঙ্গু কোভিডের ক্ষেত্রে যেমন হতো যে শিশুরা একটা এক্সট্রা সুবিধা পেত আর কি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে, খারাপ হওয়ার ক্ষেত্রে, ডেঙ্গুতে এরকম কোনো মানে কি সুবিধা হচ্ছে? সুবিধা বলতে এক হচ্ছে কম আক্রান্ত হওয়া, কম ঝুঁকিতে চলে যাওয়া আর কি। আমরা কোভিডের ক্ষেত্রে এটা সবসময় বলতাম আর কি। ঠিক বলেছেন। ডেঙ্গুর ক্ষেত্রে কি এরকম কোনো সুবিধা আছে কিনা শিশুদের ডেঙ্গুর ক্ষেত্রে সুবিধা আমি প্রথমেই মনে হয় আলোচনায় বলেছি যে এজ যদি কম হয় তার ক্ষেত্রে ডেঙ্গুতে খারাপ অবস্থার দিকে যাওয়া, বিশেষভাবে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারের দিকে যাওয়া, শকে যাওয়ার প্রবণতা কম। এই বয়সটা যদি একটু বাড়ে, যেমন যদি আপনি 10 বছরের পরে চিন্তা করেন, তখন কিন্তু এই ঝুঁকিটা একটু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি আর্লি এজের বাচ্চা 6 মাস 1 বছরের বাচ্চা যদি ডেঙ্গু হয়, আমরা খুবই কম, আমাদের হসপিটাল অ্যাডমিশন রেট যদি আপনি দেখেন, যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু একটু এজেড বাচ্চা, তারা কিন্তু খুব ছোট বাচ্চাদের নয়। সেক্ষেত্রে আপনি ওভারঅল পরিসংখ্যান চিন্তা করলে তো ডেফিনেটলি আমাদের ঝুঁকিটা মানে বিশেষভাবে খারাপ হওয়ার প্রবণতা কম। আমি স্যার কাছে একটু জানতে চাইবো যে প্রতিরোধের কথা তো আমরা আসলে জানি, ডেঙ্গুর ক্ষেত্রে নানাভাবে বলার চেষ্টা করছি, তারপরে শিশুদের ক্ষেত্রে আলাদা তাদেরকে পরিবারে নজরদারিতে রাখা, আক্রান্ত না হওয়া, একবার হলে আরও সতর্ক থাকা, এই জায়গাতে আপনার বক্তব্য কি? অবশ্যই শিশুদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে জেনারেল মানে কমন যেগুলো আমাদের কিছু মেজার্স আছে, যে আমরা যেখানে পানি জমে থাকবে সেই ব্যবস্থাগুলো, যেমন যার বাসায় এসি আছে, এসির পানি জমানোর জন্য অনেক সময় পানিটা জমে থাকে, বা ফুলের টব আছে ওখানে পানি দেওয়া হয়, ওখানে পানিটা জমে থাকে। শিশুরা যেমন খালি গায়ে থাকে না, সবসময়। ওইটা তো অবশ্যই আমি পড়ে আসছি যে সাধারণ মেজাজগুলো তো আমরা নিবই। শিশুরা খালি গায়ে থাকে, এক্ষেত্রে দেখা যায় যে মানে হাত পায়ে জামা পরে থাকলেও তো হাত পাটা খোলা থাকে, এক্ষেত্রে অতিরিক্ত মানে মোজাটা পরানো, সেটা আমরা করতে পারি। আর শিশুরা ঘুমালো তখন আমরা মশারিটা টাঙিয়ে যেন শিশুকে ঘুমানো যায়। শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসগুলো বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা যেতে পারে। স্যার কিছু যোগ করতে চান কিনা? যোগ করার মধ্যে আমি যেটা বলি যে ডেঙ্গু যে সিজনটাতে হবে, আপনি একটা সহজ জিনিস হলো যে মানুষ যখন জেগে থাকে তখন মশা কামড়ানোর চান্স কিন্তু অনেক কম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তো চান্স অনেক বেড়ে যায়, তাই তো? তো এই জন্য আপনি ডেঙ্গুর সময় সবাইকে বলবেন, এটা তো গরিব বড়লোক বলে কথা নেই, একটা মশারি সবার বাসায় আছে, মশারির নিচে বাচ্চা রাখবে, একটু বিষয়। 2 নম্বর বিষয়টা হলো ক্লিননেস, বেশিরভাগ কোনো জায়গায় পানি জমে আছে বাসায় সেই জিনিসটা রাখা। আর যদি সম্ভব হয় ডেঙ্গুর পিরিয়ডে যারা একটু আমি বলবো সলভেন্ট, তারা যদি ড্রয়িং রুমে প্রতিদিন বিকালবেলা একটু স্প্রে করে দেয়, যে অ্যারোসল দিয়ে দিল যাতে ডেঙ্গু না কামড়ে, কারণ বাচ্চা তো ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় যেতে পারে, ড্রয়িং রুমে কোনো জায়গায় বসে আছে, আপনি এই মেজারগুলো নিলেই আমার মনে হয় যে ডেঙ্গু হওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে মৃত্যুহার আমরা কম্পারেটিভলি যদি বলি যে 3%-এর নিচে, স্যার যেটি বলছিলেন 0.3, কিন্তু খারাপ হয়ে যাওয়ার প্রবণতা, আপনারা যদি আপনাদের ইউনিটটাকেও যদি আমরা ধরি, আইসিইউতে চলে যাওয়া, এনআইসিতে নিয়ে যাওয়া, এই প্রবণতাটা কেমন দেখেছেন এই বছরে? এই বছরটায় আমরা মনে হয় যে আমরা আইসিইউতে যাওয়ার প্রবণতাটা একদম কম না, আমাদের বেশ বেশি। কিন্তু সৌভাগ্যের কথা হলো আমরা আমাদের ওগুলোতে মানে মৃত্যু পর্যন্ত আমাদের হসপিটালের কথা আমরা বলতে পারি একদমই কম, মানে একদম হাতে গোনা 2-1টা হয়েছে। আর না হলে খুব মারাত্মক ডেঙ্গু কিন্তু আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে তাদেরকে উন্নতি করে সুস্থ করে বাসায় ফেরত পাঠাতে পেরেছি। আমি স্যারের কাছে শুধু মানে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে আমরা যুগ যুগ ধরে শুনেছি, যেমন যখন প্রচুর ডেঙ্গু আউটব্রেক হয়েছে, আবদুল্লাহ স্যার বা অন্যান্য যারা ট্রিটমেন্ট দিতেন, তারা বলার চেষ্টা করতেন যে সরকারিতে ডিলটা যত ভালো হয়, মানে যেহেতু প্রতিদিন এই রোগীদেরকে ডিল করা হচ্ছে, বেসরকারিতে কম্পারেটিভলি অনেক ক্ষেত্রে মৃত্যুহার বেশি। শিশুদের ক্ষেত্রে এরকম কোনো বক্তব্য কি আছে? খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা না করলে হয়তো জাতি জানতে পারতো না। একটা এক্সপিরিয়েন্স বলি, আমার প্রাইভেট চেম্বারে একজন জজ সাহেব আসছিলেন, তার ওয়াইফ হলো এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নির্বাচন কমিশনে। ডেঙ্গু হওয়ার পরে উনি দুপুরে আমাকে ফোন করে রিপোর্টটা জানিয়েছেন এবং আমাকে বারবার বলছেন যে স্যার আমি একটু ভর্তি হতে চাই। তো আমি বললাম বিকালবেলা আমার কাছে আসেন, আমি ভর্তি মানে দেখে নিই। পেশেন্টটা দেখার পরে দেখলাম যে বাচ্চার অন্য কোনো প্যারামিটারে ভর্তি করার দরকার নাই, কিন্তু ব্লাড প্রেশারটা, পালস প্রেশারটা একটু কম বলতে 25 মানে তার একটু ফ্লুইড লাগবে। তাই আমি বললাম যে পালস প্রেশার যেহেতু কম, আপনার ভর্তি করে দেন। তো কোথায় ভর্তি করবো স্যার? তাই বললাম মনে রাখতে হবে যে সরকারি হসপিটালে ডেঙ্গুর ম্যানেজমেন্ট অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো,
কেন ভালো বলছি, ডিউ টু দ্য মানে আমাদের যে ডাক্তাররা কাজ করছে, আমার যে ওখানে আমার এক্সপিরিয়েন্সে যে কাজ করছে, প্রতি বছর এক্সপিরিয়েন্স মানে কি এত ডিফারেন্ট টাইপের রুগী আসছে, যেটা হয়তো বা একটা ভালো লেভেল, আপনি যদি স্কয়ার অ্যাপেলের মতো জায়গায় বলেন, আমার ওখানে প্রতি সিজনের এই পরিমাণ ডিল করছে, ওরা অথবা 3 বছর এরকম পেশেন্ট দেখছে না। স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার ওখানে খারাপ পেশেন্টগুলো যাচ্ছে, এই পেশেন্টগুলো কোন পেশেন্ট আমরা কেমন করে ম্যানেজ করেছি, গাইডলাইন ফলো করে, গাইডলাইনের বাইরেও কোনো কিছু করে আমরা যখন পেশেন্টগুলো ম্যানেজ করতে করতে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই জন্য আমি বলবো সরকারি হসপিটালে ডেঙ্গুর ম্যানেজমেন্ট মানে ডেঙ্গুর ক্ষেত্রে এটা কম্পারেটিভলি অনেক বেশি ভালো, হয়তো লোড ওভারলোডে ওভারলোড বেশি আছে, আপনি হয়তোবা দেখা যাচ্ছে বিছানা পাচ্ছেন না, আপনি হয়তোবা মেঝেতে ফ্লোরিং করে আছেন। ইনস্পাইট অফ দিস আমি বলবো যদি ম্যানেজমেন্টে আমাদের যে সবার বিশেষ জুনিয়র সিনিয়র সবার যে এক্সপিরিয়েন্স, তাতে ম্যানেজমেন্টের ডেঙ্গুর তো অন্য কিছু বেশি কিছু লাগছে না, ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিকভাবে আপনি দিতে পারছেন কিনা, কখন কোন রোগী খারাপ হচ্ছে, কাকে আপনি কোন জায়গায় শিফট করবেন, এই জিনিসটা আমার মনে হয় যে সরকারি ডাক্তারদের এক্সপোজারটা। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। সাধারণত শিশুরা সাধারণ একটি জ্বরে আক্রান্ত হলেই কিন্তু বাবা মায়েরা অনেক বেশি ঘাবড়ে যান, কিন্তু ডেঙ্গুর সিজনে মনে রাখতে হবে যে এই ধরনের লক্ষণ যেটি বারবার বলা হয়েছে, একেবারে নিজে নিজে ডিল না করে অবশ্যই চিকিৎসকের কাছে আসা, কারণ একটি সাধারণ অসচেতনতার জন্য, অনীহার জন্য বা চিকিৎসকের কাছে না যাওয়ার জন্য কিন্তু প্রাণহানি ঘটতে পারে। কারণ ইতিমধ্যে আমরা এই বছরে 27 জন শিশুকে এবং কিশোরকে যারা 15 বছর বয়স পর্যন্ত তাদেরকে হারিয়ে ফেলেছি। আপনারা সচেতন হন, আমাদের একটি প্রাণও যেন না ঝরে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।